এই ক্লাসটিতে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের চমৎকার একটি সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমি করে দিচ্ছি, একদম সম্পূর্ণ। তোমরা চাইলে নোট করে রাখতে পারো আমার সাথে সাথে। তো এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আইসিটি প্রশ্ন হুবহু আসে না, তবে যদি কারো বেসিক জানা থাকে, এরকম প্র্যাকটিস করো, তাহলে হুবহু না আসলেও কিন্তু পারবে। তো দেখো, এই জায়গায় ক এবং খ দুটি প্রশ্ন করেছি। সাধারণত ক খ হুবহু চলে আসে, কিন্তু এখানে সংখ্যা দিয়ে প্রশ্ন করছে। তাও তোমরা পারবে যারা বেসিক জানো। আর যারা আইসিটি নিয়ে পাস ফেল নিয়ে ভয়ে আছো বা মোটামুটি পারো, সর্বোচ্চ নম্বর পেতে চাও, যে যে লেভেলের হও, তোমার আইসিটিতে পাস করানোর দায়িত্ব আমার, গ্যারান্টি ব্যাচে। মানে আমার ইউটিউব চ্যানেলে 400K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই উপলক্ষে তোমাদের একটা গ্যারান্টি ব্যাচ চালু করেছি। লাস্ট যারা 25 সালের পরীক্ষার্থী 22 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবে, এরপরে ভর্তি ক্লোজ। তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। কেন 22 তারিখ বললাম? তোমাদের আইসিটি পরীক্ষা হচ্ছে 7 তারিখ, অর্থাৎ 15 দিনের আগে ভর্তি বন্ধ হবে। তো আবার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে সামান্য সম্মানের বিনিময়ে সাজেশন, ভিডিও সহ ব্যাখ্যা, বেসিক ক্লাস, এমসিকিউ ক্লাস, রেকর্ড ক্লাস, পাশাপাশি বোনাস হিসেবে আইসিটি পরীক্ষা সকাল পর্যন্ত আমি লাইভে তোমাদের প্র্যাকটিস করাবো। তো সবকিছু একেবারেই সামান্য সম্মানের বিনিময়ে। যদি কোনো শিক্ষার্থী আইসিটিতে খারাপ করে আমার এই সাজেশন ক্লাস করার পরেও, তাহলে তার সম্মানিত টাকা ফেরত দেওয়া হবে। আসলে টাকা বিষয় না, বিষয়টা হচ্ছে তুমি মানে একটা আত্মবিশ্বাস পাচ্ছ যে না, তাহলে স্যারের এই ক্লাসগুলো করলে কাজে লাগবে, 100% কাজে লাগবে। মনে করো যে এত কৌশলে সাজানো যে 10 ঘন্টা 12 ঘন্টা সময় কেউ ব্যয় করলে তার 2 বছরের একটা ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা আছে। হয়তো 100% না পারলেও সে 80% পারবে। তো আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দিও যারা আইসিডি নিয়ে টেনশনে আছে। আচ্ছা দেখো, ক নাম্বারে বলছি 19 হেক্সাডেসিমেল আছে, পরের সংখ্যা কত? তো আমরা জানি পরের সংখ্যা বললে এক যোগ। তো অনেকেই কালকে দেখছি ভুল ক্রমে 2A অ্যান্সারটি পাঠাইছো। না, এটা 2A হবে না, এটা হবে হচ্ছে 19-এর সাথে আমরা যদি এক যোগ দিই, তাহলে হবে 19-এর সাথে এক যোগ দিবা হেক্সাডেসিমেলে। 9-এর 1 10, 10 মানে এ, আর 1-এর 1 বসে গেল, অর্থাৎ 1A মানে 1A। তো লিখবো 19-এর পরের সংখ্যা হচ্ছে 1A। আর কিছু লেখা লাগবে না, যেহেতু এটা 1 মার্কের, এখানে কোনো ব্যাখ্যা দেওয়া লাগবে না, কিছু লাগবে না। তুমি লিখবা যে 19-এর পরের সংখ্যা 1A, বা এইটুক যোগ করে দেখাই দিতে পারো, শেষ। আচ্ছা, এরপর 1 যোগ 1 সমান 1 ব্যাখ্যা করো। লিখবা 1 যোগ 1 সমান 1 সমান 1, এটি বুলিয়ানের মৌলিক উপপাদ্য, যা লজিক্যালি অর অপশনের নিয়ম মেনে চলে। অর গেইটে সকল ইনপুট অন বা যে কোনো একটা ইনপুট অন হলে আউটপুট অন পাওয়া যায়। তুমি চাইলে নিচে অর গেইটের সত্য সাইনটা দেখাই দিতে পারো, না দেখাইলে লিখে দেবো অতএব 1 যোগ 1 সমান 1 প্রমাণিত। কি বলছি বলতো? প্রথমে লিখবে 1 যোগ 1 সমান 1, এটি বুলিয়ানের মৌলিক উপপাদ্য, যা লজিক্যালি অর অপশনের নিয়ম মেনে চলে। মানে একমাত্র মানে অর গেইটে একাধিক ইনপুট বা একটা ইনপুট অন হলে এই পাশে যাই থাকুক না কেন আউটপুট অনই হয়। গ নম্বরে বলছে উদ্দীপকের লজিক চিত্রের ফাংশন লেখো। মানে এই অ্যাপের ফাংশনটি বের করতে পারলে তুমি 3 পেয়ে যাবে। তো গ নম্বরে জাস্ট শুধু এই লজিক চিত্রটি অঙ্কন করে তুমি মানটা বের করবে। এই লজিক চিত্র মান বের করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে তোমাকে এরকম একটা উদ্দীপক দিয়ে পরীক্ষার হলে বলবে যে মান বের করে বাস্তবায়ন করো, মান বের করে সরল করো, মান বের করে সত্যক সারণী করো। এখন তুমি সত্যক সারণী পারো, বাস্তবায়ন পারো, সরলীকরণ করতে পারো, বাট মান বের করতে পারলা না, তাহলে কি ওইগুলো শিখেও লাভ নেই। তাহলে অবশ্যই মান বের করতে হবে। তো এইখানে আমাদের অনেকটাই সহজ প্রশ্ন করেছে, কারণ এখানে বলছে যে উদ্দীপকের লজিক চিত্রের ফাংশন লেখো, শুধু মানটা বের করতে বলছে। সত্যক সারণী, বাস্তবায়ন, সরলীকরণ কোনো কিছুই করতে বলে নাই। তাহলে আমরা একটা মান বের করব। এই যে কোনো লজিক চিত্রের মান বের করতে হলে মাত্র 3টা গেট আয়ত্ত করতে হয়। 3টা গেটকে আমি যদি একটু এই পাশে লিখে একটু বুঝাই, শোনো। এটা হচ্ছে নট গেট। নট গেটের কাজ হচ্ছে যা ইনপুট হবে তার উপরে একটা বার, নট চিহ্ন। এরপরে অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ। অ্যান্ড গেট চিহ্নের উপর হলো ডির মতো, এরকম থাকলেই যা যা ইনপুট হবে তাই তাই গুণ দিয়ে দিবা। আর অর গেটের আউটপুট হলো চাঁদা আকৃতি, অর্থাৎ এখানে যা যা ইনপুট হবে তাই তাই যোগ দিয়ে দিবা। এই 3টা প্রতীক যদি তুমি চিনতে পারো, তাহলে যে কোনো লজিক চিত্রের মান তুমি সহজে বের করতে পারবা। আচ্ছা, এবার আমরা মান যদি বের করতে যাই, দেখো ফার্স্টে পেয়ে গেছি এটা, এটা কেমন? এই চাঁদা আকৃতি, তাহলে এ আর বি প্রবেশ করছে এইটার ভিতর দিয়ে, অটোমেটিকলি আমরা বুঝতে পারতেছি এখানে এ প্লাস বি হবে। ঠিক একইভাবে এই জায়গা কি হবে? এইটা বের করার আগে এখানে আমরা একটা নট গেট দেখতে পাচ্ছি। তো নট গেটের কাজ কি? যেইটা থেকে যাবে সেটার উপর একটা নট চিহ্ন, অর্থাৎ বি নট। আবার এইটার কাজ যোগ, তাহলে যোগ হচ্ছে কি এ আর হচ্ছে বি নট, তাহলে এখানে পেয়ে যাবো এ প্লাস বি নট। ঠিক একইভাবে এইখানে কি হবে? এখানে এ নট প্রবেশ করছে নট গেটের মাধ্যমে, আর সি প্রবেশ করছে, এটার কাজ হচ্ছে যোগ। চাঁদ আকৃতি থাকলেই কি যোগ।
তাহলে এখানে হবে এ নট প্লাস সি। এবার এফ এর মান কি দাঁড়াবে? ওই যে বলছিলাম এই তিনটা গেট পারলে যে কোনো লজিক চিত্রের মান তুমি বের করতে পারবে। এখানে অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে। তার মানে এই তিনটাকে আমরা গুণ করলে সঠিক উত্তর পেয়ে যাব। তো এ প্লাস বি, যেহেতু প্রত্যেকের ভিতরে প্লাস আছে এই কারণে আমরা ব্র্যাকেট ব্যবহার করব। আচ্ছা, এরপরে হচ্ছে এ প্লাস বি নট, তারপর হচ্ছে এ নট প্লাস সি। মান বের করে ফেললা, এতটুকু করলে গ নাম্বার হয়ে গেল, 3-3 পেয়ে গেল। গ নাম্বারে বলছে উদ্দীপকের ফাংশনের সরলীকৃত মান নির্ণয় করো, উক্ত মানকে লজিক চিত্র অঙ্কন করো। মানে এই জায়গায় ঘ নাম্বারে বলছে যে এই যে যে ফাংশনটা বের করলা সেই ফাংশনের সরলীকৃত মান নির্ণয় করো। সেই সরলীকৃত মান নির্ণয় করার পরে, মানে সরলীকৃত মান তুমি পাওয়ার পর সেই মানকে আবার লজিক চিত্র অঙ্কন করে দেবো, এরকম লজিক চিত্র অঙ্কন করে দেবো। তাতে অবশ্যই ছোট হবে, কারণ সরলীকরণ করলে কি হয়, বড় সমীকরণগুলো ছোট হয়ে যায়। এইবার আমি এটা সরলীকরণ করে দিচ্ছি ঘ নাম্বার। আর আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানিও। আর যেটি বলছিলাম শুরুতেই, যদি কেউ আইসিটি নিয়ে টেনশনে থাকো তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করো, বা যারা প্রাইভেট ব্যাচের শিক্ষার্থী আছো আশা করি তারা উপকৃত হচ্ছে, তারাও সাজেস্ট করবে তোমাদের যারা পরিচিত বন্ধু বান্ধব আইসিটি নিয়ে দুশ্চিন্তা আছে, তাড়াতাড়ি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে যোগাযোগ করতে বললো। আচ্ছা, এবার আমরা এটাকে সরলীকরণ করব। তো সরলীকরণ করতে গেলে, যে কোনো সরলীকরণ করতে গেলে তুমি প্রথমে যে জিনিসটা লক্ষ্য করবে সেটা হলো কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা, মানে কোনো উপপাদ্যগুলো ব্যবহার করা যায় কিনা। যদি কোনো সূত্র অ্যাপ্লাই করা না যায় তাহলে তুমি গুণ অথবা কমন নেওয়ার চেষ্টা করবে। তো এই জায়গায় কমন নেওয়ার সিস্টেম নাই, যেহেতু গুণ আকারে আছে। তাহলে এখানে একমাত্র গুণ করা যায়, কোনো সূত্র তো নাই। তাহলে আমরা কাকে গুণ করব? তিনজনকে একবারে করবো না, আমরা প্রথমে দুইজনকে গুণ করবো। তার মানে এ দিয়ে এ গুণ করবো, পেয়ে যাব এ গুণ এ। আমি কেন নট দিলাম? আচ্ছা, এরপরে এ দিয়ে বি নট গুণ করব, পেয়ে যাব হচ্ছে এ বি নট। তারপরে বি দিয়ে যদি আমরা গুণ করি এ বি, এরপরে বি দিয়ে আবার বি নট গুণ করব, বি গুণ বি নট। আচ্ছা, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? কি করছি বলো তো? জাস্ট এই দুইটা গুণ করছে। এখন তোমরা কলেজে পড়ে যদি এইসব গুণ টুন না বোঝো শেষ মুহূর্তে, এটা তোমার চরম ব্যর্থতা। মানে জাস্ট শুধু একটার সাথে একটা, একটার সাথে একটা গুণ করা হয়েছে। আচ্ছা, এখন আমরা এই জায়গার সূত্র পাচ্ছি। কি সূত্র? আমরা জানি দুইটা এ মানে একটাই লেখা যায়। এ বি নটের কোনো সূত্র নাই, এ বির কোনো সূত্র নাই। বি গুণ বি নট মানে হচ্ছে জিরো, তো জিরো লেখাও যা, যোগের সময় না লেখাও তা। তুমি চাইলে লিখতে পারো, নাহলে বাদ দিতে পারো। আচ্ছা, বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে ওই পাশে যা আছে তাই লিখলাম, এ নট সি। এখন আবার কি করতে পারি? এখন হচ্ছে আমরা আবার আবার গুণ করব এটার সাথে এটা। যদি আবার গুণ করি তার মানে এবার এ দিয়ে এই দুইজন গুণ। তো এ দিয়ে প্রথমে এটা গুণ, কি পাবো? এ গুণ এ নট। আবার প্লাস এ দিয়ে সি গুণ, তাহলে পেয়ে যাব এ সি। ওকে ওকে। এবার এইটা দিয়ে প্রথমে এ গুণ, তাহলে পেয়ে যাব এ এ এ এ নট বি। আমি একটু সাজাই লিখলাম আর কি, এখানে এ নট বি এ নট লেখা যেত, কিন্তু সাজাই লেখা কেন, যাতে আমাদের পরবর্তী লাইনটা বুঝতে সহজ হয়। তারপরে এটা দিয়ে আবার যদি সি গুণ করি, পেয়ে যাব হচ্ছে এ বি নট সি। ওকে, এবার এইটা দিয়ে গুণ করবে, এ বি দিয়ে এটা। তাহলে ঠিক একইভাবে এ এ নট বি, এইটা দিয়ে এইটা গুণ করলে এটা হয়। আচ্ছা, তারপর আবার এইটা এ বি দিয়ে সি গুণ করলে কি হয়? এ বি সি। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? জাস্ট শুধু আমরা গুণ করছি, একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা গুণ করছি, সাজাইছি। এখন আমরা জানি এ গুণ এ নট মানে হচ্ছে জিরো। এসির কোনো সূত্র নাই, এসির জায়গায় এসি। এ আর এ নট গুণ করলে জিরো, জিরোর সাথে বি গুণ করলে জিরো, আমরা সরাসরি জিরো লিখে দিলাম। এইখানে কোনো পরিবর্তন আসবে না, কারণ এখানে তিনজন তিন পদের, এ বি নট সি। আচ্ছা, এই জায়গায় হচ্ছে এ আর এ নট গুণ করলে জিরো, জিরোর সাথে বি গুণ করলে জিরো। এইখানে কোনো পরিবর্তন নাই, এ বি সির জায়গায় এবিসি বসে যাবে। এখন আমরা কি করতে পারি? আমরা জানি যে যোগের সময় শূন্যের কোনো মূল্য নাই। তাহলে হচ্ছে এসি আছে, আমরা সাজাই আরেকটা লাইন সাজাই করলাম, তাহলে আমি তোমাদেরকে আরো সহজে বুঝাইতে পারবো। এ বি সি। আচ্ছা, এই জায়গায় আমাদের কি করণীয়? ওই যে বলছিলাম সরলীকরণ কঠিন না, জাস্ট শুধু আমরা কোনো সূত্র আছে কিনা সূত্রগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। সূত্র না থাকলে গুণ অথবা কমন নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে গুণ করছিলাম, পরে সূত্র পাইছিলাম অনেক জায়গায়, সূত্রগুলোর ব্যবহার শেষ। এখন আপাতত কোনো সূত্র বা গুণ করা যাচ্ছে না, তাহলে কি এটাই অ্যান্সার? না, এই জায়গায় কমন নেওয়া যায়। আমরা কমন নিব, কাকে কমন নিব? এসি। তো এসি কমন নিলে হয় কি? ওয়ান প্লাস বি নট প্লাস বি। আমাকে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এইটা কেমনে বের করলেন?
আমরা জানি যে কমন নেওয়ার সিস্টেমটা কি, যা যেসব জিনিস একাধিকবার থাকে, তাহলে এখানে এসি আছে, এখানেও এসি আছে, এখানেও এসি আছে, তো এসি কমন নিলাম। আর যাকে কমন নিব সেটা তো লিখবো না, অবশিষ্ট লিখবো। অবশিষ্ট কিছু না থাকলে অন লিখবো, যেমন এখানে এসি কমন নিছি, কিছু থাকবে না তাই অন লিখছে। এখানে এসি কমন নিলে বি অবশিষ্ট থাকে, বি লিখছে। এখানে এসি কমন নিলে শুধু বি থাকে। এখন আমরা জানি ওয়ান দিয়ে যা কিছু যোগ করি ফলাফল ওয়ান, তাহলে দাঁড়ালো কি, দাঁড়ালো এসি ইন্টু ওয়ান। তো ওয়ান দিয়ে তুমি যা গুণ করো তাই এসি। তাহলে ওই যে গহ নাম্বারে বলছিল এফ এর সরলীকৃত মান নির্ণয় করো, সেই সরলীকৃত মান লজিক চিত্র অঙ্কন করো। তাহলে আমরা এখন এসি পেয়ে গেলাম, আর নিচে তো জায়গা নেই, আমি পাশে দেখাচ্ছি। তুমি এসিটা অঙ্কন করে দেখাই দিবে, অর্থাৎ এখানে এ, এইখানে সি, পেয়ে গেলাম এসি। লিখলা যে এফ এর সরলীকৃত মান এসি, লজিক অঙ্কন করা হলো, এটুক বইলে এটুক অঙ্কন করে দিলেই 4 পেয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আর যারা আইসিটি নিয়ে টেনশনে আছো, শেষ মুহূর্তে যদি আইসিটিতে পাস করতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।